তো পর্বত কাকে বলে? বলা হচ্ছে ভূমিরূপের উপর গড়ে বা সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার উচ্চতাযুক্ত সুউচ্চ শিলাস্তরযুক্ত বন্ধুর ভূপ্রকৃতিযুক্ত একাধিক শৃঙ্গ বিশিষ্ট যে বিস্তৃত ভূমিরূপ রয়েছে তাকেই আমরা বলবো হচ্ছে পর্বত। পর্বতের বৈশিষ্ট্য কি? পর্বতে একাধিক শৃঙ্গ হবে, পর্বতের ঢাল 80 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এটা একটা বিরাট অঞ্চল জুড়ে বিস্তৃত হবে। এই পর্বতের যদি শ্রেণীবিভাগ করি তাহলে দেখা যাবে পর্বত মূলত 4টি শ্রেণীতে বিভক্ত। কি কি? প্রথমটি হলো ভঙ্গিল পর্বত, এরপরে এখানে আছে কি স্তূপ পর্বত, আছে আগ্নেয় পর্বত, এবং সব শেষে হচ্ছে ক্ষয়জাত পর্বত। তো এই যে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত প্রত্যেকটা সিলেবাসে আছে। আজকে মূলত আমরা আলোচনা করব কি নিয়ে? ভঙ্গিল পর্বত নিয়ে। অর্থাৎ ভঙ্গিল পর্বতের উৎপত্তি কি, এর বৈশিষ্ট্য কি, এর শ্রেণীবিভাগ কি। তো চলো আমরা ভঙ্গিল পর্বত নিয়ে আলোচনা করি। তার আগে আমরা এখানে কতগুলি ছোট ছোট টার্মস, যেমন শৈলশিরা কাকে বলছে, পর্বত গ্রন্থি কাকে বলছে, পর্বতের বিন্যাস কাকে বলছে, পাহাড় কাকে বলছে, সেগুলো একটু জেনে নেব। সবার আগে শুনে নেই যে পাহাড় কাকে বলছে। বলা হচ্ছে মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 1000 মিটার উচ্চতাযুক্ত সুউচ্চ বন্ধুর ভূপ্রকৃতিযুক্ত ভূমিরূপকে বলা হচ্ছে পাহাড়। এই পাহাড় আর পর্বতের মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? দেখো, পাহাড় সম্ভবত এই পর্বত কিন্তু 1000 মিটারের বেশি উচ্চতাযুক্ত হয়, কিন্তু এ কত হয়? 300 থেকে 1000 মিটার যুক্ত উচ্চতাযুক্ত হয়ে থাকে। পর্বতের বিস্তার অনেক বেশি, অর্থাৎ ভূপৃষ্ঠে অনেক জায়গা জুড়ে এই পর্বত বেশি বিস্তৃত। কিন্তু পাহাড়ের ক্ষেত্রে দেখা যায় ভূপৃষ্ঠে এর বিস্তার কি হলো? কম। এর পর্বতের গায়ের ঢাল 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ঢালু হয়, অর্থাৎ ঢাল হয়, যেখানে পাহাড়ের ঢাল হয় 45 ডিগ্রির কম। এছাড়া কি আছে? এর যে শৃঙ্গ, অর্থাৎ পর্বতের শৃঙ্গগুলি অনেক বেশি উঁচু এবং বরফ আবৃত থাকতে পারে। কিন্তু এ কি হয়? তুলনামূলক নিচু হয় এবং বরফ আবৃত থাকার কোনো রকম সম্ভাবনা প্রায় নেই। যেমন পর্বত বলতে আমরা ভারতে কাকে বলছি? যেমন ধরো আরাবল্লীকে বলছি, হিমালয়কে বলছি। ঠিক একইভাবে পাহাড়, শুশুনিয়া, পাঞ্চেত, আমাদের অযোধ্যা, এই সমস্তগুলো হলো পাহাড়ের উদাহরণ। তো এইটা গেল কি পাহাড় আর পর্বতের বেসিক ডিফারেন্স। এবার আমাদের মূল আলোচ্য বিষয় কি হবে? মূল আলোচ্য বিষয় হবে হচ্ছে ভঙ্গিল পর্বত, তার বৈশিষ্ট্য, তার শ্রেণীবিভাগ এবং তার উৎপত্তি সম্পর্কিত তথ্য বা থিওরিগুলো। তো চলো আমরা ভঙ্গিল পর্বতের উৎপত্তি বা তার তথ্যগুলো আমরা জানি। ভঙ্গিল পর্বত কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে মূলত গিরিজনী আলোড়নের ফলে ভূপৃষ্ঠের শিলায় ভাঁজ খেয়ে যে ধরনের ভূমিরূপ বা পর্বত গঠিত হয় তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। ভঙ্গিল অর্থাৎ ভাঁজ। ভঙ্গিল পর্বতের ইংরাজি কথা কি? ইংরাজি কথা হলো ফোল্ড মাউন্টেন। বলা হচ্ছে গিরিজনী আলোড়নের ফলে ভূপৃষ্ঠের উপরে শিলাস্তর ভাঁজকে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য কি? এই ভঙ্গিল পর্বত অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত হয় এবং দ্বিতীয় ঘটনা হলো এই ভঙ্গিল পর্বতে ভাঁজ, চ্যুতি, ন্যাপ এই সমস্ত কিছু লক্ষ্য করা যায়। ভঙ্গিল পর্বত মূলত গঠিত হয় ভূপৃষ্ঠের দুর্বল অংশে এবং এই ভঙ্গিল পর্বত ভূমিকম্প প্রবণ হয়, কারণ এর গঠন প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে এতে কিন্তু
ভূমিকম্প লক্ষ্য করা যেতে পারে। এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ভঙ্গিল পর্বত পাললিক শিলা দিয়ে গঠিত হয়। পাললিক শিলা দিয়ে গঠিত হওয়ার জন্যেই ভঙ্গিল পর্বতে জীবাশ্ম লক্ষ্য করা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে ভঙ্গিল পর্বত কিন্তু উদ্বেদী আগ্নেয় শিলা দ্বারাও গঠিত হয়ে থাকে। ভঙ্গিল পর্বত কয় প্রকার? ভঙ্গিল পর্বতকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হলো নবীন ভঙ্গিল পর্বত, ফোল্ড মাউন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি না নবীন ভঙ্গিল পর্বত, আরেকটিকে বলা হয় প্রাচীন ভঙ্গিল পর্বত। মূলত কি হচ্ছে, মূলত এদের মধ্যে পার্থক্য কি হচ্ছে? বলা হচ্ছে যে 5 থেকে 8 কোটি বছর আগে, বর্তমান সময় থেকে 5 থেকে 8 কোটি বছর আগে যে সমস্ত ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে তাদেরকে বলা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। অপরদিকে প্রায় 22 থেকে 30 বা 25 কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছিল তাদেরকে বলা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বত মানে উদাহরণ হিসাবে যদি বুঝি তাহলে ধরো হিমালয়, আমরা বলতে পারি আন্দিজ, আমরা বলতে পারি রকি, আমরা বলতে পারি আল্পস। এইগুলো কি? এগুলো হচ্ছে সবই আমাদের নবীন ভঙ্গিল পর্বত। উল্টো দিকে যদি আমরা প্রাচীন ভঙ্গিল পর্বত দেখি, আমরা অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জ বলতে পারবো, চীনের তিয়েন শান, আমাদের ভারতের আরাবল্লী, এগুলো কি? এগুলো হলো প্রাচীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বতের সঙ্গে প্রাচীন ভঙ্গিল পর্বতের পার্থক্য কোথায়? প্রথমত হচ্ছে এই নবীন ভঙ্গিল পর্বতের গঠন কার্য এখনো কি হচ্ছে? চলছে, গঠন কার্য চলছে। কিন্তু উল্টো দিকে প্রাচীন ভঙ্গিল পর্বতের কি গঠন কার্য থেমে গেছে বা স্থগিত হয়ে গেছে, অর্থাৎ চলছে না। দ্বিতীয়ত কি হচ্ছে? যেহেতু গঠন কার্য চলছে সেহেতু কি হচ্ছে? উচ্চতা বাড়ছে। এর কি হচ্ছে? প্রাচীন হয়ে যাওয়ায় ক্ষয় হচ্ছে, অতএব ক্রমাগত উচ্চতা কি হচ্ছে? এখন কমছে। 3 নম্বর বিষয় কি? বিষয়টা হলো নবীন ভঙ্গিল পর্বত ভূমিকম্প প্রবণ হচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এর গঠন প্রক্রিয়া চলছে এবং নিজে একটা সামঞ্জস্য প্রক্রিয়া মানে আইসোস্টেসি অর্থাৎ সমতায় আসার চেষ্টা করছে। সেক্ষেত্রে কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বতগুলির এই বিস্তার বা এই সম্ভাবনাটা নেই। এটা হচ্ছে মূলত নবীনের সঙ্গে প্রাচীন ভঙ্গিল পর্বতের একটা ডিফারেন্স। এরপরে আমরা যেটাতে আসবো সেটা কি? সেটা হলো ভঙ্গিল পর্বত উৎপত্তি তত্ত্ব। সেখানে আমরা দেখব মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী আমাদের মূলত পড়তে হবে যে প্লেট টেকটনিক থিওরি বা পাত সংস্থান তত্ত্বের আলোকেই ভঙ্গিল পর্বতের উৎপত্তিকে ব্যাখ্যা করতে হবে। আমরা অনেকেই বলবো যে মহীখাত তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করা নিয়ে আসলে মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস আছে সেখানে বলা আছে যে পাত সংস্থান তত্ত্বের আলোকেই ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করার কথা। তো চলো আমরা ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করি পাত সংস্থান তত্ত্বের আলোকে। এবারে আমরা পড়ব কি? এবারে আমরা পড়ব ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন থিওরি নিয়ে। যেমন তার মধ্যে সর্বপ্রথম আমাদের সিলেবাস অনুযায়ী যেটা রয়েছে সেটা হলো পাত সংস্থান তত্ত্ব। পার্কার, ম্যাকেঞ্জি এই সমস্ত বিজ্ঞানীরা পাত সংস্থান তত্ত্বের আলোকে আনলেও বা তত্ত্বটি বললেও সবচেয়ে ভালোভাবে বিশ্লেষণ করেছিলেন লা পিচো, যার জন্যে এই বিজ্ঞানী লা পিচোকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়ে থাকে। এই পাত বা প্লেট এই শব্দটি প্রথম ব্যবহার করেন টুজো উইলসন। কি এই পাত? না, বলা হচ্ছে যে আমাদের ভূত্বকের মহাদেশ বা মহাসাগর তার উপরে সমস্ত অংশগুলি পৃথিবীর অভ্যন্তরে অ্যাস্থনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থানে রয়েছে কয়েকটি কঠিন তলের উপরে বা বস্তুর উপরে। এই যে কঠিন বস্তুগুলো এইগুলোকেই বলা হচ্ছে প্লেট। যেমন গরম চায়ের কাপ বা অন্য কিছু কিসে করে সার্ভ করা হয়? প্লেটের উপরে, অর্থাৎ প্লেটের উপরে ওই কাপগুলো কি করা হয়? ধরে থাকে। ঠিক একইভাবে আমাদের এই পৃথিবীর ভূপৃষ্ঠের মহাদেশ বা মহাসাগরের সমস্ত ভূমিরূপগুলো অ্যাস্থনোস্ফিয়ারের উপরে এই রকম প্লেটের উপরে কি রয়েছে? ভাসমান অবস্থাতে রয়েছে। এই প্লেটগুলির গতিশীলতা রয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই প্লেটগুলি বছরে
প্রায় 1 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত এগুলো গতিশীল হয়, আবার কোনো কোনো প্লেট 1 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত গতিশীল হয়ে থাকে। কি কারণে এই পাতগুলো গতিশীল হয়? তার কারণ বিজ্ঞানীরা মূলত দুটি কারণের কথা বলেছেন। তার মধ্যে একটি কারণ হলো পরিচলন স্রোত। এই পরিচলন স্রোতের কথাটা আর্থার হোমস সর্বপ্রথম আমাদের সামনে আনেন। কি পরিচলন স্রোত? পরিচলন স্রোত বলা হচ্ছে যে ভূপৃষ্ঠের উপরে যখন ধরো আমাদের এইটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের উপরে কেন্দ্র থেকে বা মূলত এইটা কেন্দ্রমণ্ডল, এরপরে এই অংশটা হয়তো গুরুমণ্ডল, এবার এর উপরেই এই অঞ্চলটাতে কে রয়েছে? এই অঞ্চলটাতে রয়েছে অ্যাস্থনোস্ফিয়ার। এবার এখান থেকে যেহেতু উষ্ণতা অনেক বেশি, তাই এখান থেকে গরম ম্যাগমাগুলো কি হচ্ছে? উপরের দিকে উঠছে। ওঠার পর সেগুলো এই পাত বরাবর দুদিকে চলে যাচ্ছে, উষ্ণতা কমে এলে আবার নিচে নেমে আসছে সে উষ্ণতার সমতাকে বজায় রাখার জন্য। এই যে ম্যাগমা ক্রমাগত সঞ্চালিত হচ্ছে, একে বলা হয় পরিচলন স্রোত। আরেকটি কারণের কথা বিজ্ঞানীরা বলে থাকেন, সেটাকে বলা হয় তপ্ত বিন্দু। সেই তপ্ত বিন্দু কি? তপ্ত বিন্দুটা হলো এই যে এই রকম ভাবে ক্রমাগতভাবে গরম ম্যাগমা আস্তে আস্তে তাপ দিতে মূলত যেটা বলা হচ্ছে যে গুরুমণ্ডল বা কেন্দ্রমণ্ডলের মধ্যে যে তেজস্ক্রিয় বস্তুগুলো রয়েছে, মূলত ইউরেনিয়াম, সেগুলোর কি হয়? পারস্পরিক আকর্ষণ শক্তি বেশি হওয়ার জন্য সেগুলো এক জায়গায় এসে জমা হয়। এবার একত্রে এসে জমা হওয়ার পর সেই বস্তুগুলো কি হচ্ছে? পাতের সংস্পর্শে আসছে। অতি তেজস্ক্রিয় হওয়ার জন্যে ও পাতের ওই জায়গায় একটি ছিদ্রের সৃষ্টি করছে, যাকে বলা হচ্ছে যে তপ্ত বিন্দু। এবার ওই ছিদ্র বরাবর ম্যাগমা আস্তে আস্তে বেরোতে থাকে এবং পাতগুলো কি হয়? গতিশীল হয়ে থাকে। তো এইবার আমরা আসবো যে পাতের গতিশীলতার ধারণাতে। পাতের গতিশীলতার ধারণা কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এই পাতের গতি মূলত 3টি হয়। তা 3টে গতি জানার আগে আরো কিছু পাত সম্পর্কে কমন জিনিস জেনে রাখি। মনে রাখবে, দুটো পাতের সংঘর্ষ হলে সবসময় ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করবে। আবারও বলছি, দুটো পাত যদি পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় তাহলে সবসময় ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করবে। মহাসাগর এবং মহাদেশীয় পাতের মধ্যে মহাসাগরীয় পাত কিন্তু ভারী হয়। সবসময় মনে রাখবে, যদি দুটো পাত একটা মহাসাগরীয় হয় আর একটা মহাদেশীয় হয়, তাহলে মহাদেশীয় পাত কিন্তু সবসময় ভারী হয়। এবারে আসি পাতের চলন নিয়ে। কি বলা হচ্ছে? পাতের চলন, ধরে নাও এখানটাতে দুটো পাত রয়েছে, এই একটি পাত এবং এখানে আরেকটি পাত রয়েছে। এই দুটি পাত পরস্পর যখন মুখোমুখি চালিত হবে তখন সেই চলনকে বলা হয় কি? সেই চলনকে বলা হয় অভিসারী পাতের চলন। অভিসারী চলন। এই অভিসারী চলন তাহলে কাকে বলছে? বলছে যে কোনো দুটি পাত পরস্পর অভিমুখে চালিত হলে তাকে বলা হচ্ছে অভিসারী চলন। এই অভিসারী চলনের যে সীমান্ত, সেই সীমান্ত অর্থাৎ যে সীমানা বরাবর এই পাত দুটি সংঘর্ষে লিপ্ত হয় তাকে বলা হয় অভিসারী পাত সীমান্ত। তাকে বলা হয় অভিসারী পাত সীমান্ত। এবং এই সীমান্ত বরাবর যেহেতু ভূপৃষ্ঠের সংকোচন ঘটে বা হ্রাস পায় ভূপৃষ্ঠ, সেই জন্যে এই ধরনের সীমানাকে বলা হয় বিনাশকারী সীমানা। অর্থাৎ দুটো জিনিস ধরো মুখোমুখি এরকম সংঘর্ষে লিপ্ত হলো, তাহলে কি হচ্ছে? এই দুটো অংশ আস্তে আস্তে কমে আসছে, পরস্পর কমে আসছে। এই কমে আসার জন্য এই সীমানাকে বলা হচ্ছে বিনাশকারী সীমানা। ঠিক একইভাবে কি হচ্ছে? দুটো পাত, এইরকম দুটো পাত রয়েছে, যে পাত দুটো নিজেদের বিপরীতে চালিত হচ্ছে, তাদেরকে বলা হয় প্রতিসারী পাত সীমানা। তাদেরকে বলা হচ্ছে প্রতিসারী পাত সীমানা। এই প্রতিসারী পাতের চলন, প্রতিসারী চলন এবং প্রতিসারী পাত যে সীমানা বরাবর দুটো পাত বিপরীত দিকে চালিত হয় তাকে কি বলা হবে? তাকে বলা হবে প্রতিসারী চলন। এই দুটো পাত পরস্পর দূরে সরে গেলে, অর্থাৎ তোমার কাছে কোনো একটি পাত্র আছে, সেই পাত্রকে টেনে তুমি আস্তে আস্তে লম্বা করছো, তাহলে তার ধারণ ক্ষমতা কি হচ্ছে? বেশি হচ্ছে।
অর্থাৎ এই জায়গাটাতে ভূপৃষ্ঠের উপরে দুটো পাত যদি পরস্পর দূরে সরে যায়, তাহলে মধ্যিখান থেকে ম্যাগমা উঠে সেই জায়গাটাতে নতুন স্তর বা নতুন ভূত্বকের সৃষ্টি করতে পারে বা মহাসাগরীয় তলেরও সৃষ্টি করতে পারে। অর্থাৎ এক কথায় ভূপৃষ্ঠের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। সেই জন্যে এই প্রতিসারী চলনকে বলা হয় গঠনকারী সীমান্ত। একে যেমন বিনাশকারী সীমান্ত বলে, ঠিক এর বিপরীত একে বলা হয় গঠনকারী সীমান্ত। একইভাবে দুটো পাত যখন পরস্পর এই রকম বিপরীতে চালিত হয়, একই দিকে চালিত হতে পারে বা বিপরীতে চালিত হতে পারে, কিন্তু কেউ কারোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় না। দুটো পাত পরস্পর চলছে কিন্তু কেউ কারোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে না, সেই ধরনের চলনকে কি বলা হয়? নিরপেক্ষ পাতের চলন। সেই ধরনের চলনকে বলা হয় নিরপেক্ষ পাতের চলন, এবং এদের সীমানাকে, পাতের সীমানাকে বলা হয় নিরপেক্ষ পাত সীমানা। এবার আমরা আলোচনা করব পাত সংস্থান তত্ত্বের মূল বিষয় নিয়ে, এবং আজকে যেহেতু ভঙ্গিল পর্বতের উৎপত্তি, সেটি কিন্তু মূলত অভিসারী পাতের চলনের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়ে থাকে, এবং সেটাই আজকে আমরা বিস্তৃতভাবে বর্ণনা করব। মূলত আমি কি বললাম যে গিরিজনী আলোড়নের ফলে ভূপৃষ্ঠের উপর অনুভূমিকভাবে দুটি পাত যখন পরস্পর মুখোমুখি চালিত হয়, তখন তাদের মধ্যবর্তী অঞ্চলে সঞ্চিত পলিরাশি জমাটবদ্ধ হয়ে কিসের সৃষ্টি করে? ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। বিজ্ঞানীদের মতে গোটা পৃথিবীতে 7টি বড় পাত, 20টি মাঝারি পাত এবং অসংখ্য ছোট পাত আছে। মতান্তরে বলা হয় পৃথিবীতে 8খানা বড় পাত, 28টি মাঝারি পাত, অসংখ্য ছোট পাত রয়েছে। এক একজন বিজ্ঞানী এক একটি পাতকে বড় পাত হিসাবে এবং মাঝারি পাত হিসাবে বর্ণনা করেছেন। সংখ্যাটা বিষয় না, বিষয়টা হলো, মূল যে বিষয় সেটা হলো এই পাতগুলি ক্রমাগত গতিশীল, এবং পাতগুলি যখন গতিশীল হয়, যদি তাদের মধ্যে অভিসারী চলন ঘটে, তাহলে কি হয়? তাদের মধ্যবর্তী প্রান্তবর্তী অঞ্চলে সীবন রেখা, যদি মহাদেশীয় পাত হয় তাহলে সীবন রেখা, আর যদি মহাদেশ মহাসাগরীয় হয় তাহলে তাদের জিওক্লাইন বরাবর কি হচ্ছে? সেখানে সঞ্চিত পলিরাশি জমাটবদ্ধ হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করছে। এখানে কয়েকটি জিনিস আমাদেরকে জানতে হবে পাত সংস্থান তত্ত্বে। যেমন প্রথমটা হচ্ছে জিওক্লাইন, এর পরেরটা কি? জিওসিনক্লাইন, নেক্সট সীবন রেখা, পরেরটা কি? পরেরটা আমরা পড়বো হচ্ছে সীবন রেখা হয়ে গেল, পাঁচ বেনি অফ জোন, বেনি অফ অঞ্চল। এক এক করে বর্ণনা করি। বলা হচ্ছে দুটো মহাদেশীয় পাতের প্রান্তবর্তী অঞ্চলে, এই দুটোই কি মহাদেশীয় পাত, বলা হচ্ছে দুটো মহাসাগরীয় পাতের মধ্যবর্তী অবনমিত নিচু ভূমিভাগকে বলা হচ্ছে জিওক্লাইন। একইভাবে জিওসিনক্লাইন কাকে বলছে? দুটো মহাদেশের মধ্যবর্তী, এটা হচ্ছে মহাদেশীয় পাত। বলা হচ্ছে দুটো মহাদেশের মধ্যবর্তী অবনমিত নিচু ভূমিভাগ, তাকে বলা হচ্ছে জিওসিনক্লাইন। জিওক্লাইন কি একটা মহাদেশীয় পাত, একটা মহাসাগরীয় পাতও হতে পারে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো মহাসাগরীয় পাত হয়, যাদের মধ্যবর্তী যে অবনমিত অংশ তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে জিওক্লাইন, তাকে বলা হচ্ছে জিওক্লাইন। জিওসিনক্লাইন কাকে বলছে? দুটো মহাদেশীয় পাতের মধ্যবর্তী অবনমিত সংকীর্ণ ভূমিভাগ, তাকে বলা হচ্ছে জিওসিনক্লাইন। সীবন রেখা কাকে বলা হচ্ছে? ঠিক এইভাবে দুটো মহাদেশীয় পাতের মধ্যবর্তী অংশে যখন ম্যাগমা নির্গত হয়ে দুটো পাতকে ঝালাইয়ের মতো জুড়ে দেয়,
অর্থাৎ দুটো পাত পরস্পর আছে, তাদের মধ্যবর্তী অবনমিত অংশ থেকে ম্যাগমা বেরোচ্ছে, ম্যাগমা বেরিয়ে পরবর্তীতে সেই পাতগুলোকে জুড়ে দিচ্ছে, সেই রেখাকে বলা হয় শিবন রেখা। বেনি অফ জন কাকে বলছে? দুটো পাত পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে পাতের যে অংশটা নিচে নামে, পাতের যে অংশটা নিচে নামে, এই যে বেনি অফ জোন কোনটা? এই পাতের এই যে অংশটা, এই পাতের এই অংশটাকে বলা হয় কি? এই পাতের এই অংশটাকে বলা হয় বেনি অফ জোন। তাহলে এই চারটে জিনিস কিন্তু আমরা খেয়াল রাখবো। এবার আমরা আলোচনা করব পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে কিভাবে আমাদের কি বলে আমাদের ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে। কি প্রথমে আমরা আলোচনা করি দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষে, মহাদেশীয় সঙ্গে মহাদেশীয় পাতের সংঘর্ষে বা সীমানায় ভঙ্গিল পর্বতের উৎপত্তি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে এই নীতি অনুসারে প্রথমে দুটি মহাদেশীয় পাত অবস্থান করছিল। আমরা আগেই জানলাম দুটো মহাদেশীয় পাতের নিচের এই যে অবনমিত অংশ যাকে বলা হচ্ছে কি? জিওসিনক্লাইন। তাহলে কি বলছে দেখো, বলছে দুটো মহাদেশীয় পাত যখন পরস্পরের দিকে চালিত হচ্ছে তখন এই মহাদেশীয় পাতের মধ্যবর্তী অবস্থানে অবস্থিত জিওসিনক্লাইন অর্থাৎ মহীখাত অঞ্চলের পলিরাশি আস্তে আস্তে ভাঁজ পড়ছে এবং শিবন রেখা বরাবর সেগুলি উঁচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করছে। যদি আমরা এইভাবে চিত্রটাকে দেখি যে দুটো মহাসাগরীয় পাতের মধ্যে সংঘর্ষ হয়ে গেছে, তাহলে যেটি দাঁড়াবে সেটি হলো এই, এবং এই দুটো মহাসাগরীয় পাতের সংঘর্ষের জন্য এর মধ্যবর্তী এই যে জিওসিনক্লাইন বা অবনমিত অঞ্চল ছিল, সেই অবনমিত অঞ্চলে পলিরাশি ভাঁজকে কিসের সৃষ্টি করলো? ভঙ্গিল পর্বতের সৃষ্টি করলো। যেমন আমাদের যদি এই ভঙ্গিল পর্বতটাকে হিমালয় পর্বত ধরে নেওয়া হয় তাহলে দেখা যাবে এইটি হলো ইউরেশীয় পাত এবং এটি হলো এশীয় পাত, এবং ক্রমাগত এশীয় পাত ইউরোপীয় পাতের থেকে ভারী হওয়ার জন্য হয়তো নিচে প্রবেশ করেছে। আবার উল্টো ক্ষেত্রেও দেখা গেছে যে অনেক সময় ইউরেশীয় পাত ভারী হওয়ার জন্য, যদি ভারী হতো তাহলে কি করতো? এই এশীয় পাতের নিচে প্রবেশ করতো। তাহলে হিমালয় পর্বতের উৎপত্তি কি হচ্ছে? দুটো মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে। একটা হচ্ছে কি ইউরেশীয় পাত, আরেকটি হলো এশীয় পাত। এই দুটো পাতের সংঘর্ষের ফলে অবনমিত যে অঞ্চল অর্থাৎ মহীখাত অঞ্চল, সেই মহীখাত অঞ্চলে ভাঁজ পড়ে সৃষ্টি হচ্ছে কিসের? হিমালয় পর্বতের। এছাড়া আমরা আরেকটি পর্বতের সৃষ্টি নিয়ে আলোচনা করব, সেটি হলো দুটো মহাসাগরীয় বা একটা মহাসাগরীয় একটি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্ট ভঙ্গিল পর্বত নিয়ে। কি সেই কারণটাও ঠিক একই। মহাদেশীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে কি হয়েছে? উত্তর আমেরিকায় রকি, দক্ষিণ আমেরিকায় আন্দিজ পর্বতের সৃষ্টি হয়েছে। যেমন দেখো এই যে এইটা মহাদেশীয় পাত, এইটা ধরো মহাসাগরীয় পাত। তাহলে কি হয়েছে? আমরা সূত্র অনুসারে বা এমনি জানছি কি মহাদেশীয় পাতের থেকে মহাসাগরীয় পাত ভারী হচ্ছে, এবং এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি? জিওক্লাইন। এই যে দুটো পাতের মধ্যবর্তী অবনমিত অংশ কি নামে পরিচিত? জিওক্লাইন। দুটো পাত যখন পরস্পর সংঘর্ষে লিপ্ত হচ্ছে তখন এই মহাসাগরীয় পাতটা কি হচ্ছে? নিচে প্রবেশ করছে। মহাসাগরীয় পাতের প্রান্তবর্তী অঞ্চলে যে পলিরাশিটা জমা হয়েছিল সেই পলিরাশিটাই ভাঁজকে ক্রমাগত উপরে উঠে সৃষ্টি করলো কি? ভঙ্গিল পর্বতে। যদি এটা উত্তর আমেরিকার রকি পর্বতের কথাই ভাবি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এইটা হলো
উত্তর প্রশান্ত মহাসাগরীয় পাত, এবং এর সঙ্গে সম্পর্ক বা সংঘর্ষ হলো কার? উত্তর আমেরিকা পাতের। উত্তর আমেরিকা মহাদেশীয় পাতের সঙ্গে উত্তর প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষ হলো, সৃষ্টি হলো কি? রকি পর্বতে। ঠিক একইভাবে এটা যদি দক্ষিণ আমেরিকার কথা চিন্তা করা যায়, তাহলে কি বলবো? পূর্ব প্রশান্ত মহাসাগরীয় সঙ্গে নাজকা পাত, কারণ ওখানে ত্রিপাত সংগঠন আছে, যে তিনটে পাত মুখোমুখি এসে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এখানে যেমন দুটো পাত, ওখানে আরো একটি পাত ওই দিক থেকে আসছে, এবং তারও এই প্রান্তবর্তী অঞ্চলের সৃষ্টি হচ্ছে কি? আন্দিজ পর্বতে, যেখানে দক্ষিণ আমেরিকা পাত, পূর্ব বা প্রশান্ত মহাসাগরীয় পাত এবং নাজকা পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হচ্ছে কি? ভঙ্গিল পর্বত, যার নাম দেওয়া হয়েছে আন্দিজ। তাহলে এই গেল আমার পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। আসলে বিষয়টা হলো, দুটো পাত পরস্পরের সংঘর্ষে লিপ্ত হবে। যদি দুটি মহাসাগরীয় পাত হয়, তার অপেক্ষাকৃত ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করবে। মহাসাগরীয় পাতের মধ্যবর্তী অঞ্চলে জিওসিনক্লাইন অঞ্চলের পলি ভাঁজ খেয়ে উপরে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করবে। উদাহরণ হিসাবে যদি হিমালয় পর্বতের কথা বলা যায়, তাহলে বলতে হবে যে হিমালয় পর্বত যেখানে সৃষ্টি হয়েছে, তার আগে সেখানে তেথিস নামের একজন মহীখাত ছিল। সেই তেথিস সাগরের মহীখাত অঞ্চলে যে সঞ্চিত পলিরাশি ছিল, সেটা এশীয় পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে উপরে উঠে ভাঁজকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করেছে। যদি আমরা উত্তর আমেরিকার রকি বা দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের কথা বলি, তাহলেও সেখানে একই ব্যাপার। একটি মহাদেশীয় পাতের সঙ্গে মহাসাগরীয় পাতের সংঘর্ষ হয়েছে, এবং সেই সংঘর্ষের ফলে সমুদ্রের পাতের যে প্রান্তবর্তী অঞ্চল এবং মহাদেশীয় পাতের যে প্রান্তবর্তী দুর্বল অঞ্চল, যেখানে পলিরাশি সঞ্চিত হয়েছিল, সেগুলোই ভাঁজকে উপরে উঠে কিসের সৃষ্টি করেছে? রকি পর্বত। দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে আন্দিজ পর্বতের সৃষ্টি করেছে। এভাবেই কিন্তু পাত সংস্থান তত্ত্বের দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটেছে। এবারে এখানে কয়েকটি প্রশ্ন আসে, যেমন হচ্ছে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন? আসলে তার কারণটা হচ্ছে এই যে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল যেটি রয়েছে, সেটির পাতগুলি এখনো গতিশীল অবস্থায় রয়েছে, এবং গতিশীল অবস্থাতে রয়েছে জন্য তার গঠন প্রক্রিয়া এখনো চলছে। গঠন প্রক্রিয়া এখনো চলছে জন্যই তার মধ্যে মৃদু বা এমনি ভূমিকম্প লক্ষ্য করা যায়। দ্বিতীয় প্রশ্ন কি? সেটি একটি ভারসাম্য অবস্থায় আসার চেষ্টা করছে, অর্থাৎ তার উচ্চতাটা বেড়ে গেছে পাতের উপরে, সে তো একটা ভারসাম্যের অবস্থায় আসবে। সেই ভারসাম্যটাকে রক্ষা করার জন্যেও এই নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল কি হয়? ভূমিকম্প প্রবণ হয়। এই দুটো পাত সংস্থান, অর্থাৎ মহাদেশীয় এবং মহাদেশীয় মহাসাগরীয় পাত, এই দুটির মধ্যে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে হিমালয় পর্বত বা আল্পস পর্বতের ওখানে আগ্নেয়গিরি দেখা যায় না, কিন্তু উল্টে এই প্রশান্ত মহাসাগরীয় প্রান্তবর্তী রকি বা আন্দিজ পর্বতের এখানে কিন্তু আগ্নেয়গিরি দেখা যায়। তার কারণটা কি? তার কারণটা হলো যে এই যে অঞ্চল, অর্থাৎ দুটো মহাদেশীয় যে অঞ্চল রয়েছে, মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে দুর্বল অংশে যেখানে মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটছে, সেই জায়গাটায় শিবন রেখা বরাবর ম্যাগমা দুটো পাতকে ঝালাইয়ের মতো জুড়ে দেয়। পক্ষান্তরে এই যে মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতের সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষে মহাসাগরীয় পাত অনেক বেশি ভারী হওয়ায় সে এখনো বেশি এই মহাসাগরীয় পাতের দিকে গতিশীল হয়। তার অন্যতম কারণ হলো এই মহাসাগরীয় অঞ্চলটা পাতের প্রতিসরণ চলনের জন্য কি হচ্ছে? সমুদ্র তল প্রসারিত হচ্ছে, যার ফলে এই মহাসাগরীয় পাতটা মহাদেশীয় পাতের নিচে ক্রমাগত প্রবেশ করছে, এবং প্রবেশ করে সেই জায়গাটায় বেনিয়ব জ্বলে সেইখানে নিচে গুরুমণ্ডলে অত্যাধিক উষ্ণতার জন্য সেখানে গলে যাচ্ছে। গলে যাওয়ার জন্য সেই দুর্বল অংশ দিয়ে কি হচ্ছে? ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসছে, অর্থাৎ ভূপৃষ্ঠে বেরিয়ে আসছে। এর জন্যই এই পাত সীমানাগুলো কিসের সৃষ্টি হচ্ছে? আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে। এটাও কিন্তু একটা ভৌগোলিক কারণ হিসাবে ব্যাখ্যা করো। 2 বা 3 নম্বরের প্রশ্ন হিসাবে আমাদের অবশ্যই করে পড়তে হবে। তাহলে এই অংশ থেকে আমরা যে জিনিসগুলো পড়বো সেগুলো কি কি? সেটি হলো চিত্রসহ পাত সংস্থান তত্ত্বের দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। আমরা এর পরের ক্লাসে পাঠ্যসূচিতে না থাকলেও মহীখাত তত্ত্বের দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তির ব্যাখ্যা আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে কি পড়বো? আমরা পড়বো যে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন।
তারপরের প্রশ্ন আমরা কি পড়বো? আমরা পড়বো যে হিমালয় বা আল্পস পর্বতে আগ্নেয়গিরি দেখতে না পাওয়া গেলেও রকি বা আন্দিজ পর্বতের সীমানায় আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায় কেন? এটা এই যে লাস্টের কোশ্চেনগুলো বললাম এগুলো ভৌগোলিক কারণ হিসেবে 2 বা 3 নম্বরের জন্য পড়ে রাখবে। বাকি প্রশ্ন যেমন চিত্রসহ ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো, এবং সেখানে এই দুটো ভাগেই কিন্তু ব্যাখ্যা করতে হবে, চিত্র একটা হলেও চলবে, তবে চেষ্টা করবে এই চিত্রটা দেওয়ার সময় যদি দুটো চিত্র দেওয়া যায়, মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি, মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি, এই দুটো ভাগ করেই কিন্তু লিখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভঙ্গিল পর্বতের উৎপত্তি। এর পরের দিন আমরা আলোচনা করব মহীখাত তত্ত্বের দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি এবং আগ্নেয় পর্বত নিয়ে। তো ঘরে থাকো, সুস্থ থাকো, লকডাউনের নির্দেশ মেনে চলো।